মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের চারপাশে দাঁড়িয়ে থাকা পুরনো দালানগুলো শুধু ইট পাথরের কাঠামো নয়, বরং এক একটি জীবন্ত ইতিহাসের সাক্ষী। আজ আমি আপনাদের এমন এক অশরীরী সত্যের সামনে দাঁড় করাবো, যা শোনার পর আপনার চারপাশের পরিচিত জগৎটাকেও হয়তো কিছু অচেনা মনে হতে পারে। হয়তো ভাববেন, আমরা যা দেখি তার বাইরেও কি অন্য কোনো জগৎ সমান্তরাল বয়ে চলেছে। গল্পটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় 50 বছর আগে, কলকাতার কোনো এক ব্যস্ত গলির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারকে ঘিরে। শহরটি তখন অন্যরকম ছিল, কিন্তু মানুষের আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা ছিল চিরন্তন। সেই সময়ে এক সাধারণ মানুষ, যিনি রক্ত জল করা পরিশ্রমে তৈরি করেছিলেন তার স্বপ্নের নীড়, এই রহস্যময় বাড়ি। সেই গৃহকর্তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, কিন্তু বাস্তবতা ছিল বড়ই নির্মম। তিনি চেয়েছিলেন তার সন্তানেরা মানুষের মতো মানুষ হোক, সমাজে মাথা উঁচু করে দাঁড়ান। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি যখন এই মায়ার জগৎ ত্যাগ করেন, তখন তার মনে রয়ে গিয়েছিল এক পাহাড় সম অতৃপ্তি। তার জীবনের শেষ ইচ্ছাগুলো অপূর্ণই থেকে গিয়েছিল ওই চার দেওয়ালের মাঝে। বলা হয়, অতৃপ্তি ইচ্ছা মানুষকে মৃত্যুর পরও আষ্টেপৃষ্টে বেঁধে রাখে। এই বাড়ির ক্ষেত্রেও কি তাই হয়েছিল? সেই ব্যক্তি আজ বেঁচে নেই, কিন্তু তার রেখে যাওয়া সেই বাড়ির প্রতিটি কোণ আজও যেন সেই পুরনো হাহাকার বহন করছে। যারা এই বাড়িটিতে পা রেখেছেন তাদের অভিজ্ঞতা বলছে, সেখানে কেবল বাতাস বয় না, সেখানে কারো দীর্ঘ নিঃশ্বাসও শোনা যায়। এটি কি কেবল মনের ভুল, নাকি বিজ্ঞানের ব্যাখ্যায় বাইরে কোনো এক এনার্জি বা শক্তি? মানুষ মরণশীল, কিন্তু তার কর্ম এবং আবেগ কি অবিনশ্বর? এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে বস্তুগত সম্পদের চেয়েও মানুষের অপূর্ণ স্বপ্ন কখনো কখনো অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। আপনি কি বিশ্বাস করেন যে পুরনো দালানগুলো স্মৃতি ধরে রাখতে পারে, নাকি সবটাই আমাদের অবচেতন মনের কল্পনা? আমাদের ব্যস্ত জীবনে আমরা কি কখনো থমকে দাঁড়িয়েছি এক টুকরো কাগজের সামনে, যেখানে হয়তো লুকিয়ে আছে কারো জীবনের পরম সত্য? আজ আমার হাতে এমন একটি লেখা, যা আমাদের অস্তিত্বের গূঢ় রহস্য নিয়ে প্রশ্ন তোলে। এটি কেবল কিছু শব্দ নয়, বরং সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক চেতনার প্রতিফলন। এই লেখায় বলা হয়েছে জীবনের সেই কঠিন সত্যের কথা, যেখানে মানুষ তার কর্ম এবং সময়ের কাছে দায়বদ্ধ। বুদ্ধিভিত্তিক দৃষ্টিতে দেখলে আমরা প্রতিটি মুহূর্ত আসলে এক একটি অভিজ্ঞতার সংকলন তৈরি করছি। চিরকুটটি আমাদের মনে করিয়ে দেয়, অতীত মানেই ফুরিয়ে যাওয়া নয়, বরং বর্তমানের ভিত্তি। আমরা কি সত্যিই স্বাধীন, নাকি কোনো এক অদেখা শক্তির সুতোয় বাঁধা? আমরা সবাই কোনো না কোনো গল্পের নায়ক, কিন্তু আমাদের গল্পের শেষটা কি আমরা জানি? এই চিরকুট আমাদের শেখায় যে জীবন মানে কেবল বেঁচে থাকা নয়, জীবন মানে প্রতিটি মুহূর্তের গভীরতাকে অনুভব করা। ইট পাথরের এই যান্ত্রিক শহরে আমাদের হৃদয়ে আবেগগুলো কি আজও ধুলিমাখা কাগজের মতোই পড়ে আছে? মানুষ কি কেবল সামনের দিকেই বয়ে চলে, নাকি কোনো কোনো জায়গায় সময় থমকেও দাঁড়িয়ে থাকে, অতীতের কোনো এক মুহূর্তকে আঁকড়ে ধরে? আজ আমি আপনাদের এমন এক দালানের গল্প শোনাবো, যার দেওয়ালে ইট পাথরের চেয়েও বেশি জমা হয়ে আছে মানুষের অতৃপ্ত ইচ্ছা আর দীর্ঘ নিঃশ্বাস। ঘটনাটি শুরু হয় এক ব্যক্তির অকাল প্রয়াণের মধ্যে দিয়ে। তিনি যখন পরলোক গমন করেন, তখন তার রেখে যাওয়া শূন্যতা কেবল তার পরিবারের জন্যই ছিল না, বরং সেই বাড়ির প্রতিটি কোণ যেন তার অনুপস্থিতিতে হাহাকার করে উঠেছিল। কিন্তু আসলেই কি তিনি চলে গিয়েছিলেন? বিজ্ঞানের ভাষায় এনার্জি বা শক্তি অবিনশ্বর হতে পারে। সেই ব্যক্তির তীব্র আবেগ আজও সেই স্থাবর সম্পত্তির মায়ার সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। বাড়ির নতুন বাসিন্দারা বা বাড়িতে আসা অতিথিরা অদ্ভুত সব অভিজ্ঞতার সম্মুখীন হতে শুরু করেন। গভীর রাতে কারো চলাফেরার শব্দ, কিংবা নির্জন ঘরের কোণে এক অদৃশ্য ছায়ের উপস্থিতি। এইসব কি কেবলই হ্যালুসিনেশন, নাকি একে আমরা রেসিডুয়াল হান্টিং বলতে পারি, যেখানে কোনো তীব্র আবেগ বা স্মৃতি বারবার একই জায়গায় ফিরে আসে? বাড়ির ছোট সদস্যরাও কিন্তু
সেই অদৃশ্য উপস্থিতিকে অগ্রাহ্য করতে পারেনি, যা নির্দেশ করে যে শিশুদের চেতনা হয়তো বড়দের চেয়েও অনেক বেশি সংবেদনশীল। গল্পের মোড় ঘোরে তখন, যখন এক অতিথি এই রহস্যের গভীর পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেন। হ্যাঁ, এই বাড়িতে যারা এখনও বসবাস করেন তারা তো উপলব্ধি করেনি, এমনকি যারা বাইরে থেকে গেস্ট হয়ে আসেন তারাও ওনার উপস্থিতি খুবই ভালোভাবে উপলব্ধি করতে পারেন। ওনাদের মুখ থেকেই শোনা যে তারা নাকি ফিল করেন যে সব সময় কেউ নাকি তাদের সঙ্গে ছায়ার মতন লেগে আছেন এবং সব সময় তাদের প্রতি দৃষ্টি রাখছেন এবং লক্ষ্য করছেন কে কি করছে, কোথায় যাচ্ছে, যেন এক অদৃশ্য অবয়ব। হ্যাঁ, তো এমনই একদিন ওই বাড়িতে সেই আসা অতিথি বাড়ির লোকের মুখে ওনার গল্প শুনছিলেন এবং গল্প শোনার পর খুব উপহাস করে বলেছিলেন, কই সেই ভদ্রলোককে একবার আমার সঙ্গে দেখা করতে বলো তো, আমি একবার ওনার সঙ্গে কথা বলতে চাই। আর সেই দিনই রাতে ঘুমানোর সময় গা প্রচণ্ড পরিমাণে ঘামতে শুরু করে। তিনি এতটা নিজের শরীরটাকে ভারী উপলব্ধি করতে থাকেন যে এপাশ থেকে ওপাশ করার মতন ক্ষমতা বা কাউকে চিৎকার করে ডাকার মতন ক্ষমতা সেই সময় ওনার ছিল না। আর তিনি লক্ষ্য করেন জানলার পর্দাগুলো অসম্ভবভাবে দুলছে এবং সেই দোলার ফাঁক দিয়ে তিনি ঠিক জানলার উল্টো দিকে দেখতে পেলেন একজন ভদ্রলোক জানলার শিকগুলোকে ধরে দাঁড়িয়ে আছেন এবং এক অদ্ভুত ভঙ্গিতে বা ইশারায় ওনাকে বোঝাতে চাইছে যে কি কথা বলবে আমার সঙ্গে, কই বলো, আমি তো এসেছি। এই দেখে সেই অতিথি সেদিন রাতে অজ্ঞান হয়ে যান। তারপর ওনাকে যখন ডক্টরের কাছে নিয়ে গিয়ে সুস্থ করা হয়, পরের দিন উনি সমস্ত ঘটনা বর্ণনা করেন এবং স্বীকার করতে বাধ্য হন সত্যিই এখানে ওনার উপস্থিতি আছে, যা তিনি নিজের চোখে সেই রাতে উপলব্ধি করেছিলেন। এই ডায়েরির পাতাতে লেখাটি আমাদের মনে করিয়ে দেয় মানুষের অস্তিত্ব কেবল মাংস গড়া শরীরেই সীমাবদ্ধ নয়। আমাদের আবেগ আর মায়া হয়তো মৃত্যুর পরও ছাপ রেখে যায়। সেই দিন ভয়ে মূর্ছে যাওয়া সেই অতিথি অনুভব করেছিলেন তা কি শুধুই আতঙ্ক ছিল নাকি এক চিরন্তন সত্যের মুখোমুখি হওয়া? আপনাদের কি মনে হয়, স্মৃতি কি কখনো সশরীরে আমাদের সামনে এসে দাঁড়াতে পারে? অবশ্যই কমেন্ট করবেন। সেই এমনই আরেক দিন বাড়িতে কোনো এক সদস্যের জন্মদিন উপলক্ষে বাড়িতে তখন এক পারিবারিক অনুষ্ঠানের আমেজ, সবাই হাসি গানে আনন্দে মগ্ন। ঠিক তখনই একজন শিশু লক্ষ্য করে জানলার ওপারে এক অদ্ভুত অবয়ব দাঁড়িয়ে আছে। জানলার ওপারে দাঁড়িয়ে সেই মৃত ব্যক্তি যেন অপলক দৃষ্টিতে দেখছেন তার প্রিয়জনদের আনন্দ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই একটিমাত্র শিশু নয়, সেম ঘটনা ওইখানে থাকা প্রায় 2-3 জন বাচ্চা সেই একই জিনিস দেখতে পায় এবং তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই জানলার দিকে। তাহলে এটি কি কেবল মনের কল্পনা? কি করে মানবো এটি মনের কল্পনা? তাহলে কি আমরা এটিকে রেসিডুয়াল হান্টিং বলতে পারি, যেখানে কোনো তীব্র স্মৃতি বারবার একই জায়গায় ফিরে আসে? স্বপ্ন, যা আমাদের অবচেতন মনের এক গোলকধাঁধা। কিন্তু কি হবে যদি সেই গোলকধাঁধায় আপনি একা নন, বরং অন্য কেউ আপনার সাথে একই সময়ে একই দৃশ্য দেখতে পায়? আজ আমি আপনাদের আরেকটি দম্পতির সত্য কাহিনী শোনাচ্ছি, যারা একই রাতে একই সময়ে একই অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল। সেই বাড়ির অন্য এক সদস্যের অফিস কলিগ এসেছিলেন ওখানে বেড়াতে ওনার বউকে নিয়ে। রাত্রিবেলায় ডিনার টেবিলে বসে নানা রকম গল্প করতে করতে সেই মৃত ব্যক্তির কথা ওঠে এবং তারা সম্পূর্ণ ঘটনাটি শোনেন। শোনার পর খুব উপহাস করেন এবং মজা করেন, বলে ধুর, এইসব বিজ্ঞানের যুগে এখনও তোমরা এগুলো বয়ে নিয়ে বেরোচ্ছ। তো যাই হোক, সেই উপহাসের মাত্রাটা সেদিন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তারপর রাত্রির ডিনার কমপ্লিট করে সবাই যে যার ঘরে ঘুমোতে চলে যায়। হঠাৎ মাঝরাত্রি বিছানার উপর লাফ দিয়ে উঠে বসে এবং তারা দুজন দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং কিছু একটা ভাবভঙ্গিতে বোঝাতে চাইছে যে আমি যেটা দেখলাম তুমিও কি সেম সেটাই দেখলে? অপর দিক থেকে একই কোশ্চেন যে আমি যেটা উপলব্ধি করলাম সেম তুমিও কি সেটা উপলব্ধি করলে?
প্রচণ্ড ভয় পেয়ে যায় ওনারা, ঘামতে থাকে এবং চিৎকার করে বাড়ির লোককে ডেকে ওঠেন। বাড়ির লোকজন ছুটে আসতেই ওনারা তাদের অভিজ্ঞতার কথা বললেন যে কোনো একজন ভদ্রলোক এসে নাকি ঘুমের মধ্যে তাদেরকে বলে গেছেন যে সকাল হলে এখান থেকে চলে যাও, আর এখানে থাকতে দেব না তোমাদের। বেচারা ভোর হতে না হতেই ওনারা সেদিন ওই বাড়ি থেকে চলে যান। এবার বলুন তো, দুইজন আলাদা আলাদা মানুষ কিন্তু একই সঙ্গে একই স্বপ্ন কিভাবে দেখতে পারে? এটা কি সম্ভব? এটা তো গেল একটা দিক, কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে ওই বাড়ির যারা সদস্য আছে, যারা এখনও বসবাস করছেন ওখানে, তারা সবাই কিন্তু ওনার উপস্থিতি সবসময় উপলব্ধি করতে পারে। সবসময় যেন মনে হয় উনি পেছনে ছায়ার মতন লেগে আছেন, বা ঝট করে ঘরের এপাশ থেকে ওপাশে চলে গেলেন, বা সবার মাঝখানে দাঁড়িয়ে থেকে সবাইকে লক্ষ্য রাখছেন যে সবাই ভালো আছে তো, সবাই ঠিকভাবে খাওয়া দাওয়া করছে তো, কাউরির কোনো অসুবিধা নেই তো। কিন্তু কোনো দুষ্টু বুদ্ধিসম্পন্ন লোক যদি সেই বাড়িতে কোনো খারাপ মোটিভ নিয়ে প্রবেশ করে, তাহলে তৎক্ষণাৎ তাদের শরীরের মধ্যে এক অন্যরকম প্রতিক্রিয়া উপলব্ধি করতে পারে। যেমন ঝট করে মাথা ধরে যাওয়া, ঝট করে ঘেমে যাওয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, গা হাত পা কাঁপা, বা একটা অস্বস্তিকর পরিবেশ উপলব্ধি করা। তবে আশ্চর্যের বিষয় হলো, সেই বাড়ির সদস্যরা আজ পর্যন্ত কিন্তু ওনাকে নিয়ে কোনো রকম ভয় পাননি বা ভয় লাগেও নি। এটা সবসময়ের জন্য মনে হয়েছে তিনি যেন অদৃশ্যভাবে ওই বাড়িতে থেকে বাড়ির সকল সদস্যকে যত্ন সহকারে রক্ষা করে চলেছে। সেই বাড়িতে ওনার বংশধরেরা বাস করলেও বাড়িটা কিন্তু এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থা। তো যাই হোক, যেহেতু বাড়িটা ছিল বিশাল বড়, তাই উনি মারা যাওয়ার পরে ওনার উপায় সেই বাড়ির পেছন দিকে কয়েকটা ঘর ভাড়া দিয়েছিলেন, যাতে আর্থিক সমস্যা কিছুটা হলেও কমে। তো এমনই একটা দিন সেই বাড়ির ভাড়াটিয়াদের মধ্যে একজন হঠাৎ করে কোনো এক পারিবারিক সমস্যার জন্য গায়ে আগুনে মারা যান। আর ওই বাড়িতে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটার পরে বাড়িটির অ্যাটমসফিয়ার সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। হঠাৎ করে কোথা থেকে যেন এক কালো বিড়ালের উৎপাত হয়েছিল, আর এমন এমন ঘটনা ঘটছিল, এমন এমন বিপদ আসছিল যে সত্যিই ভাবিয়ে তুলেছিল ওই বাড়িতে যারা বাস করতেন তাদের। কিন্তু লোকমুখে শোনা যায় যে একদিন নাকি হঠাৎ করে ওই বাড়ির কোনো একজন সদস্য স্বপ্ন দেখেন, তোদের চিন্তা নেই রে, আমি তো আছি, তবে হ্যাঁ এটা কিন্তু মনে রাখিস, বাড়িটিকে যত্ন করে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোদের। এ বাড়ি আমার অনেক কষ্টের তৈরি বাড়ি। বাড়িটি এখন জীর্ণ, চারিদিক থেকে ভেঙে পড়ছে, প্রচুর জায়গায় বট অশ্বত্থ গাছ গজিয়ে উঠেছে। সেই বাড়ির বাসিন্দারা আজও বর্তমান, ইয়াং জেনারেশন চেষ্টা করছেন বাড়িটিকে প্রমোটিং করতে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যে প্রমোটারই ওই বাড়িটি কন্ট্যাক্ট নিচ্ছেন, তারা কিছু না কিছু কারণে অসুস্থ হয়ে পড়ছেন। এতটাই তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে শেষ পর্যন্ত সেই কন্ট্যাক্ট ক্যান্সেল করতে বাধ্য হচ্ছে। হয়তো তিনি চান না তার এই স্বাদের বাড়িটি এইভাবে ভেঙে চুরে নতুন কনস্ট্রাকশান তৈরি হোক, কারণ তিনি খুব কষ্ট করে একদিনে এই বাড়িটিকে তার পছন্দের মতন তৈরি করেছিলেন। সেই পুরনো দিনের পুরনো কাঠের সুন্দর সুন্দর খাট, আলমারি, সোফা সেট আর অনেক কিছু, যা বর্ণনা করলেও কম হবে। প্যারানর্মাল বিশেষজ্ঞরা একে প্রায়ই রেসিডুয়াল হান্টিং বা অবশিষ্ট স্মৃতি বলে থাকেন। মানুষের তীব্র কোনো ইচ্ছা বা আবেগ যখন অপূর্ণ থেকে যায়, তখন কি তা সময়ের কাঠামোকে ছিন্ন করে ফিরে আসতে পারে? আজকের গল্পটিতে যে ব্যক্তির কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, লোকমুখে শোনা যায় উনি নাকি সত্যি করে একজন ভদ্র স্বভাব এবং খুব রুচিশীল মানুষ ছিলেন। আর সেই রুচিশীলতার পরিচয় ফুটে ওঠে তার তৈরি করা এই বাড়িটির মধ্যে, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি আসছি পরের এপিসোডে একটা নতুন গল্প নিয়ে। টাটা।